আমরা এখন বাগদাদের একটি ছোট লিভিং রুমে। ধূসর স্যুট পরা এই লোকটা আর কেউ নন, স্বয়ং সাদ্দাম হোসেন। আর পাশে নীল হাফ প্যান্ট পরা এই ছোট ছেলেটির নাম স্টুয়ার্ট। বয়স মাত্র 5 বছর এবং সে ব্রিটেন থেকে এসেছে। তাদের পাশে আরও কিছু ব্রিটিশ পরিবার বসে আছে। তাদের সবাইকে দেখে বেশ অস্বস্তিতে আছে বলেই মনে হচ্ছে, আর তার যথেষ্ট কারণও ছিল। সাদ্দাম এইমাত্র ছেলেটিকে কথা বলার জন্য নিজের কাছে ডেকেছেন। তিনি স্টুয়ার্টকে কাছে টেনে নিলেন এবং নিশ্চিত করলেন যেন ক্যামেরা সবকিছু ঠিকঠাক ধারণ করতে পারে। সাদ্দামের পাশে দাঁড়িয়ে থাকা পরিপাটি পোশাকের একজন দোভাষী বা ট্রান্সলেটর ইংরেজিতে বুঝাচ্ছেন তিনি কি বলছেন। Are you getting your milk, Stuart? And with cornflakes too. কিন্তু স্টুয়ার্ট কোনো উত্তর দিচ্ছে না। সে এই মুহূর্তে ভয়ে পুরোপুরি পাথর হয়ে গেছে। আপনার মনে হতে পারে ব্রিটেনের 5 বছরের একটা বাচ্চা ছেলে বিশ্বের অন্যতম কুখ্যাত এক ডিক্টেটরের ড্রয়িং রুমে কি করছে, আর আপনার এমনটা ভাবাটাই স্বাভাবিক। আসলে এই মানুষগুলো কোনো অদ্ভুত ডিনার পার্টির অতিথি নন, তারা সাদ্দামের জিম্মি। তিনি তাদের বন্দি করে রেখেছেন। আর এই পরিবারগুলো, এই ঘরোয়া পরিবেশ আর কৃত্রিম হাসি সবই ছিল বিশ্বকে এটা দেখানোর একটা চেষ্টা যে সাদ্দাম আসলে মোটেই কোনো খারাপ মানুষ নন, বরং তাকে ভুল বোঝা হচ্ছে। সাদ্দামের ভাষায় এই অদ্ভুত বৈঠকটি ছিল যুদ্ধ বন্ধ করার একটা প্রচেষ্টা। We are trying to prevent a war from happening. ونعمل انه استضافتكم ما راح تطول. And we hope that you as guests, your presence as guests here is not going to be for long, for too long. لانكم لستم رهائن. Because you are not hostages here. কিন্তু এটি একদমই সত্য ছিল না, এক বিন্দুও না। আর সাদ্দাম বা তার দোভাষী কেউই উল্লেখ করেননি কেন তিনি আসলে এই পরিবারগুলোকে বন্দি করেছিলেন। গল্পটা বুঝতে আমাদের 2 সপ্তাহ পিছিয়ে যেতে হবে। সাদ্দাম তখন ইরানের বিরুদ্ধে 8 বছরের এক দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়েছেন। যে যুদ্ধকে সাদ্দাম শুরুতে খুব দ্রুত বিজয় বলে ভেবেছিলেন, তা শেষ পর্যন্ত এক রক্তাক্ত আর ব্যয়বহুল অধ্যায়ে পরিণত হয়েছিল। 1988 সালে যখন যুদ্ধ শেষ হয়, তখন ইরাকের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের মুখে। যুদ্ধের খরচ সামলাতে সাদ্দামকে তার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে বিশাল অঙ্কের ঋণ নিতে হয়েছিল, বিশেষ করে কুয়েতের মতো ধনী প্রতিবেশীদের কাছ থেকে। কিন্তু এখন যুদ্ধ শেষ হওয়ায় এই প্রতিবেশীরা তাদের টাকা ফেরত চায়, কিন্তু ইরাকের কাছে কোনো টাকাই নেই। তারা আক্ষরিক অর্থেই দেউলিয়া হওয়ার পথে। তখন সাদ্দামের মাথায় একটি বুদ্ধি এলো। তার মতে এটি ছিল এক দারুণ বুদ্ধি। তিনি ভাবলেন ইরাকের তুলনায় কুয়েত খুবই ছোট একটি দেশ, আর ইরাকের বিশাল শক্তিশালী সামরিক বাহিনীর সামনে তারা কোনোভাবেই টিকতে পারবে না। প্রকৃতপক্ষে ইরানের সাথে যুদ্ধের পর সাদ্দামের সেনাবাহিনী তখন বিশ্বের 4র্থ বৃহত্তম বাহিনীতে পরিণত হয়েছিল। সাদ্দাম ভাবলেন যদি তিনি এক ঢিলে 2 পাখি মারতে পারেন, অর্থাৎ যদি কুয়েতের সব তেলের দখল নেওয়া যায় এবং একই সাথে নিজের বিশাল ঋণ মুছে ফেলা যায়, তবেই সব সমস্যার সমাধান হবে। সাদ্দাম তার আক্রমণের পরিকল্পনা শুরু করলেন। একই সাথে তিনি অভিযোগ করতে লাগলেন যে কুয়েত নাকি সীমান্তের খুব কাছে ড্রিলিং করে ইরাকের তেল চুরি করছে। তার দাবি ছিল কুয়েত তার উদারতার সুযোগ নিচ্ছে। এরপর 2 আগস্ট 1990 সালে ইরাকি ট্যাঙ্কগুলো সীমান্ত পেরিয়ে কুয়েতে ঢুকে পড়ে। এই আক্রমণ ছিল অত্যন্ত ক্ষিপ্র এবং নৃশংস। কুয়েতের ছোট সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরাস্ত হয় এবং দিন শেষে সাদ্দামের বাহিনী পুরো দেশ দখল করে নেয়। রাতারাতি সাদ্দাম একজন সাধারণ তেল সরবরাহকারী থেকে বিশ্বের 20% তেলের নিয়ন্ত্রক হয়ে উঠলেন। আক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বজুড়ে নেতারা এই হামলার নিন্দা জানান। এমনকি সোভিয়েত ইউনিয়নও এতে সন্তুষ্ট ছিল না। সমস্যা হলো প্রতিবেশীকে আক্রমণ করা বা দখলদারি চালানো কখনোই আপনাকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করবে না। আর সাদ্দামের মতো একজন মানুষের হাতে বিশ্বের এত তেলের নিয়ন্ত্রণ থাকাটা বাকি বিশ্বের জন্য ছিল এক বড় দুশ্চিন্তার কারণ। এরপর বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো সাদ্দামের পর কী করবেন। যদি তিনি হঠাৎ সৌদি আরব দখলের সিদ্ধান্ত নেন, তবে তিনি হয়ে উঠবেন পৃথিবীর সবথেকে বড় তেলের অধিপতি, আর বিশ্ব শক্তিগুলো সেটা কখনোই হতে দিতে পারত না। তাই যুক্তরাষ্ট্র 30টিরও বেশি দেশের এক বিশাল জোট গঠন করে সাদ্দামকে কুয়েত থেকে সৈন্য সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেয়। যদি তিনি তা না করেন তবে যুদ্ধ অনিবার্য। সাদ্দাম এক কঠিন সংকটে পড়লেন।
তিনি যদি তাদের দাবি মেনে নিয়ে কুয়েত থেকে সরে আসেন তবে তার হাতে কোনো টাকাই থাকবে না এবং নিজ দেশে তাকে অত্যন্ত দুর্বল ও বোকা মনে হবে। অন্যদিকে তিনি যদি থেকে যান তবে বিশ্বের প্রায় সব পরাশক্তি মিলে তাকে আক্রমণ করবে। তার সামনে একমাত্র পথ ছিল কুয়েতে থাকার কোনো অজুহাত খুঁজে বের করা এবং সম্ভাব্য আক্রমণ এড়ানো। সাদ্দাম বিশ্বাস করতেন তার কাছে এমন এক পরিকল্পনা আছে যা ঠিক সেটাই নিশ্চিত করবে। আর সেই পরিকল্পনাই ছিল সেই প্রচারণার কৌশল বা পাবলিসিটি স্টান্ট, নিষ্পাপ ব্রিটিশ জিম্মিদের প্রোপাগান্ডার কাজে ব্যবহার করা। তবে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন এটি একদমই কাজে দেয়নি। একজন বন্ধুত্বপূর্ণ আঙ্কেলের মতো তার কাছে বাচ্চার শখের কথা জানতে চাওয়া মানুষ এটি দেখে সাদ্দামের ওপর খুশি হওয়ার বদলে দেখল একজন নৃশংস একনায়ক নিরপরাধ শিশু আর পরিবারগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। সারা বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ল। যখন সাদ্দাম বুঝতে পারলেন তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে তখন কিছুদিন পর পরিবারগুলোকে মুক্তি দেওয়া হলো। কিন্তু সাদ্দাম তখনও বিশ্বাস করতেন যে তার এই চাল বিশ্ব সম্প্রদায়ের মনোভাব বদলে দেবে। কিন্তু তিনি ভুল ছিলেন। নভেম্বর 1990-এর শেষ দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিল যথেষ্ট হয়েছে। তারা সাদ্দামকে 15 জানুয়ারি 1991-এর মধ্যে কুয়েত থেকে সৈন্য সরানোর শেষ সময়সীমা বেঁধে দিল। কিন্তু সাদ্দাম তা প্রত্যাখ্যান করলেন। তিনি সেখানেই থেকে যাওয়ার জেদ ধরলেন। এটি ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। সাদ্দামের দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক 2 দিন পর আমেরিকানরা তাদের দেওয়া কথা রাখল। রাতারাতি কুয়েত আর ইরাকের ওপর মিসাইল আর ক্লাস্টার বোমার বৃষ্টি শুরু হলো। কয়েক সপ্তাহের বিরামহীন বিমান হামলায় ইরাকি সেনাবাহিনী একেবারে ভেঙে পড়ল। যখন জোট বাহিনীর ট্যাঙ্কার সৈন্যরা কুয়েত এবং দক্ষিণ ইরাকে প্রবেশ করতে শুরু করলো তখন ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ধসে পড়ল। সাদ্দামের 5 লাখ সৈন্যের বিশাল বাহিনী তার চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। আমেরিকানদের অত্যাধুনিক শক্তির সামনে তাদের কিছুই করার ছিল না। স্থলযুদ্ধের মাত্র 4 দিন পরেই সাদ্দাম পিছু হটার নির্দেশ দিতে বাধ্য হন। হাজার হাজার ইরাকি সৈন্য তখন কুয়েত থেকে পালানোর মরিয়া চেষ্টায় যে কোনো যানবাহনেই চড়ে বসছিল। তারা জানতো সেখানে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু পালানোর পথ ছিল অত্যন্ত ধীর এবং তারা ইরাকি সীমান্তের হাইওয়েতে এক বিশাল জ্যামে আটকে পড়ে। তারা কার্যত সেই খোলা রাস্তায় বন্দী হয়ে গিয়েছিল। রাত ছিল ঘোর অন্ধকার আর মরুভূমির মাঝে এই ইরাকি বাহিনী বুঝতেই পারেনি আমেরিকান জেটগুলো তাদের মাথার উপর চলে এসেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে ক্লাস্টার বোমা নেমে এলো এবং মুহূর্তের মধ্যেই পুরো হাইওয়ে ধ্বংসস্তূপে পরিণত হলো। বারবার বিমান থেকে হামলা চালানো হলো। এই রাস্তাটি পরে ইতিহাসে হাইওয়ে অফ ডেথ বা মৃত্যুর মহাসড়ক নামে পরিচিতি পায়। এই হামলা এতটাই ভয়াবহ ছিল যে এটি প্রেসিডেন্ট বুশের যুদ্ধবিরতি ঘোষণার সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। সাদ্দাম তখন পুরোপুরি আমেরিকানদের দয়ার উপর টিকেছিলেন। তারা যদি ইরাক পর্যন্ত ধাওয়া করত তবে সাদ্দামকে বাঁচানোর মতো কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু আমেরিকানরা তা করেনি। এর পেছনে হয়তো তাদের প্রত্যক্ষ প্রচারণায় সাদ্দাম যে ইরানে হামলা চালিয়েছিল তার দয়া ছিল। কুয়েত আবারও স্বাধীন হলো আর সিনিয়র বুশ মধ্যপ্রাচ্যের জটিলতায় আর বেশি জড়িয়ে পড়তে চাননি। তাই তারা ফিরে গেলেন, অন্তত সে সময়ের জন্য। আর সাদ্দাম আমেরিকার দয়া তখনও টিকে থাকলেন। ঠিক কখন আমেরিকানরা সাদ্দামকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো তা জানতে কথা সত্যর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ডকুমেন্টারির সাথে।